আমাকে ঠকিয়েছিস, আমাকে ঠকাচ্ছে অসভ্য মেয়ে ছেলে একটা। আজ আমি তোকে ছাড়বো না। সরে যা এখান থেকে। তুই ডিভোর্স চাস আমার থেকে? ডিভোর্স চাই না তোর? আরে কি ক্ষমতা আছে তোদের দুজনের, কি ক্ষমতা আছে? হ্যাঁ, আমাকে ছেড়ে যাবি? নেশা করেছিলাম বলে তাই ডিভোর্সের কাগজে আমার আঙুলের ছাপ নিয়েছিস তোরা দুজনে। বেঈমানি, ঠকবাজি। তারা হলে কি করতাম? বলো কি করতাম? নিজের গোটা জীবনটা আমি শেষ করে দিতাম। হ্যাঁ, থাকতে চাই না আমি তোমার সাথে, চাই না। থাকবি না, থাকবি না। ভাই ভাই চল চল, পুলিশ ভাববে ও নিচেই পড়ে গেছে। মাতাল তো, চল চল। চল, কাঁদছিস কেন? সুখে রাখবো আমি তোকে। এবার কি হবে দিদি? তুই বল যে জীবন কি করে চলবে এবার? চিন্তা করিস না ভাই, পৃথিবীতে ছেলের অভাব নাকি? কাকিমা, কি সুন্দর তাই না? হ্যাঁ রে মা, আমাদের গ্রামে একজনের আত্মীয় হন, তাই? বিমলা নাম ওনার। ওর প্রথম স্বামী না একদম ভালো ছিল না, খুব মারধর করতো বেচারিকে। আর একদিন হঠাৎ করে মারা গেল। কোনো বাচ্চা কাচ্চা নেই, একাই থাকেন। এর গল্পটা একেবারে আমার বাবার মতো। আমার মা বাবাকে একা রেখে চলে গেল, কিন্তু কাকিমা আমার মনে হচ্ছে এর আর আমার বাবার খুব পড়বে। ওরা একে অপরকে খুব খুশি রাখবে, তাই না? কি হচ্ছে কি? কাকে খুশি রাখার কথা হচ্ছে? আপনাকে। আপনার মেয়ে নিজের জন্য নতুন মা খুঁজেছে। সুন্দর তাই না? দেখো না। তোর মাথাটা ঠিক আছে তো? কেন? আপনি ওকে আশকারা দিচ্ছেন? আরে ওর এখন বিয়ের বয়স, আর আমি বিয়ে করব? অদ্ভুত ব্যাপার আপনার। আপনাকে বলেছিলাম ওর জন্য ছেলে দেখতে। আপনি বলছেন ওর জন্য ছেলে দেখতে, আর ও বলছে আপনার জন্য মেয়ে দেখতে। দেখুন, আপনারা দুজনে চিন্তা ভাবনা করে আমাকে জানাবেন। আমি এবার এলাম। কাকিমা শোনো না। না রে বাবা, আমি আর তোদের মাঝখানে পড়তে চাই না। কাকিমা দেখলে, চলে গেল তো কাকিমা। বাবা, তোমাকে কিন্তু বিয়ে করতেই হবে, আমি জানি না। বিয়েটা তোকেই করতে হবে। হ্যাঁ। আচ্ছা, তারপর কি হবে? তোমাকে কে যত্ন করবে? আর এই চাষবাস তার দেখভাল কে করবে? ও সে দেখা যাবে। হবে যখন তুমি বিয়ে করবে। একবার বলে দিয়েছি, না তো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি জেদ করো আমিও জেদ করব। মানে? তার মানে এটাই, যদি তুমি বিয়ে না করো তাহলে আমিও বিয়ে করব না। তারপর বাবা আর মেয়ে মিলে সারা জীবন ধরে চাষবাস করব। আরে তোর কি মাথা খারাপ হলো? তুমি জেদ ধরলে আমি আরো জেদ ধরবো। ওফ, আচ্ছা আমার মা, তুমি যেমনটা বলবে তেমনটাই করব। সত্যি? তুমি বিয়ে করবে তো? যাকে বলবি তাকেই বিয়ে করব। বাবা, একটা কথা তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, মায়ের উপর তোমার থেকে বেশি আমার অধিকার থাকবে। মা, তুমি কি জানো, বাবার জন্য আমি তোমাকে পছন্দ করেছি। এসো। আজ থেকে তুমি এই বাড়ির লক্ষ্মী, ঠিক আছে? সোনা, এই বাড়ির লক্ষ্মী তো তুমি। আমাকে শুধু কুলদেবতার তুমি মন্দিরটা দেখিয়ে দাও, আমি একটু দর্শন করে আসি। এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এসো।
যাও। দেখে হাঁটতে পারছো না? তুই কে রে ভাই? ও আমার বন্ধু রাজু। ও, আর আমি হচ্ছি মনোজ, এই বাড়ির মালকিনের একমাত্র ভাই। সেই জন্য নিজের সীমায় থাকো, তুমি বুঝতে পারছো? কোনো বাচ্চা কাচ্চা নেই, একাই থাকেন। এটা কি করছেন আপনি? ওর না ভিজে যাচ্ছিল জলে পড়ে, বেচারি লালি। মাহারা সন্তান, কত কাজ করতে হয় তোমায়, তাই না? দাও 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 দাও, আমি কাজ করে দিচ্ছি। কোনো তোমার। দরকার নেই, আরে দাও না। আমি বললাম তো। লালি, আরে তুমি কত কাজ করছো সকাল থেকে, এটা এটা কিন্তু একেবারে ঠিক নয়। তুমি এসব কাজ করবে না, দিদি আছে না, সেই সব কাজ করবে। আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলছি, ঠিক আছে? আরে সুপ্রভাত জামাই বাবু। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। মনোজ খুব ভালো ছেলে, তাই না? মা, পরোটাগুলো তো খুব সুস্বাদু হয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা খা। লালি, হ্যাঁ বাবা। জমি থেকে আজকে একটু শাকসবজি তুলে আন না। আমি শহরে যাচ্ছি সবজিগুলো বিক্রি করতে। ঠিক আছে বাবা। আমি ভাবছিলাম যে আমি ওর সঙ্গে খেতে যাই না, ওর সাহায্য হয়ে যাবে, আর এই সুযোগে আমি গ্রামটাও দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে গ্রামটা আমাদের খুবই ছোট, কিন্তু ঘুরে নিও। লালি, মামাকে সঙ্গে করে নিয়ে যাস। বসো। আরে বসো না। না, আমি হেঁটে চলে যাব। আরে যা, বসে পড়। আমার ভাইয়ের গায়ে কাঁটা লেগে আছে নাকি? যা। আর শোন, তাড়াতাড়ি আসিস, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। লালি, এই লালি, একটু জাপটে ধরে বসো না, তাতে তুমি পড়বেও না আর আমিও একটু আরাম পাবো। না, আমি ঠিক আছি। রাজু, তুই কি ওখানে একবারের জন্য আসতে পারবি? আমার খুব ভয় করছে। আরে খুব মজা লাগলো। মানে বলতে চাইছি যে
কত শান্তি এখানে, দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। এ আবার এখানে কি করছে? আসলে মন্দিরে রোজ দর্শন করতে আসেও। আপনি গ্রামটা ঘুরে দেখে নিন, আমরা ততক্ষণ দর্শন করে আসছি। চল। আমি তো ভেবেছিলাম তুই আসবিই না। কি করে আসতাম না? তুই ডাকলি আর আমি আসবো না? কিন্তু এই মনোজকে না আমার একদম সুবিধের মনে হয় না। ভালো হলে তবে তো লাগবে। তোর নতুন মা কেমন রে? জানি না। কাকা জানে? পাগল নাকি? এই তো সবে বাবার সঙ্গে মায়ের বিয়ে হলো, আর আমি চাই না যে আমার জন্য ওদের দুজনের মধ্যে ঝগড়া হোক। আর এমনিও আমি এখানে কতদিন থাকবো? আমার তো বিয়ে হয়ে যাবে আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। দেখবি তুই একজন খুব ভালো মানুষকে খুঁজে পাবি। তুই জানিস আমি বাবাকে বলেছি যে একদম বাবার মতো একজন বর খুঁজে দিতে। আমার বাবার মতো ভালো মানুষ হতে হবে। আমার বাবা যাকে বলবে তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করে নেব। চল মন্দিরে দর্শন করার নাটকটা করে ফেলি, নইলে এসে মাথা খারাপ করবে। চল। তাহলে তো তোর আর আমার বিয়ে কোনোদিনই হবে না। তোর বাবা কোনোদিনই রাজি হবে না এর জন্য। মানুষ বলে যে সুন্দরী একাকী তরুণী খোলা সিন্দুকের মতো হয়, যাকে যে চায় যখন তখন ব্যবহার করতে পারে। এই কথা ভয়ের থেকেই সৃষ্ট, আর এই ভয়ের কারণ শুধু এবং শুধুমাত্র আমরা নিজেরা। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি, আর আজকে আমাদের এই গল্পে আমরা আপনাদের দেখাবো এরকমই একটা ভয়ঙ্কর সত্যি ঘটনা। মহিলাদের উপর করা অন্যায় সব সময় অন্যান্য অন্যায়ের থেকে অনেক বড়, ইতিহাস তাই বলে। আর এরকম অনেক ঘটনা আছে যেখানে মহিলাদের সঙ্গে আমাদের সমাজ অন্যায় আচরণ করেছে। আমরা একবিংশ শতাব্দীতে পৌঁছে গেছি, মঙ্গল গ্রহে যাওয়ার কথা ভাবছি, কিন্তু তাও আজও একাকী মহিলার সাথে অন্যায় করার মতো ঘৃণ্য ভাবনা আমাদের মধ্যে আছে। মনোজের মতো মানুষ আসলে শকুনের মতো। যেমন শকুন মৃত আর দুর্বল প্রাণীর উপর আক্রমণ করার চেষ্টা করে, ঠিক সেরকম মনোজও বোকা আর নিরীহ লালির প্রতি কুৎসিত দৃষ্টি দিয়েছিল। মনোজ কি তার লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি লালি মনোজের হাত থেকে বেঁচে যাবে, নাকি আবার কোনো খবরের কাগজে একটা বাজে খবর হেডলাইন হিসেবে দেখা যাবে? আসুন দেখা যাক। এসে গেছিস? ওপরে জামা কাপড়গুলো পরে আছে, তুই একটু কেচে দিস তো মা। কি হয়েছে ভাই? মুখটা এরকম গোমরা করে বসে আছিস কেন? তুই তো বিয়ে করে নিলি, কিন্তু আমার কি হবে? আরে ভেবেছিলাম যে ওকে নিয়ে গিয়ে একটু ফুর্তি করব আমি, কিন্তু এই লালি না ওর বন্ধু রাজুকে ডেকে নিল। আরে ছোঁয়া তো দূরের কথা, ভালো করে দেখতেও পারলাম না ওকে। অবস্থাটা দেখ আমার, দিন দিন শুকিয়ে যাচ্ছি আমি। আরে তুইও না ভাই, চিন্তা করছিস কেন? এই নে আর যা, আজ রাত একটু আনন্দ করে আয়, যা। আর জামাই বাবু? জামাই বাবুর চিন্তা তুই ছাড়, ওকে তো আমি সামলে নেব। কেমন আছো আমার ধর্মপত্নী? তুমি তো মরে গিয়েছিলাম। দুই ভাই বোনে মিলে আমাকে মারবার তো অনেক চেষ্টা করেছিলে। এবার আমি তোদের দুটোকে বাঁচতে দেব না। ছাড়ো আমার ভাইকে, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো আমার ভাইকে, ছাড়ো আমার ভাইকে। এসব এসব কি হচ্ছে? কে উনি? আমি কে জিজ্ঞেস করো ওকে। বল বল, তোর জিভ জড়িয়ে গেছে? আমি বলছি, আমি ওর স্বামী গো। দুজনে আমাকে মেরে পালিয়ে গিয়েছিল। এখন আমি এই দুটোকে কিছুতেই বাঁচতে দেব না, বাঁচতেই দেব না। এটা
কি করলে তোমরা? এ না জানিস, এ খুব বড় মিথ্যাবাদী, অনেক বড় গুন্ডা, অনেকদিন ধরে আমার পেছনে পড়ে আছে। তুই তোর বাবাকে কিছু বলিস না। হ্যাঁ না না, আমি আমি বাবার কাছ থেকে এসব লুকাতে পারবো না। আমি বাবাকে ফোন করি, বাবা পুলিশ ডেকে নেবে। দিদি এবার কি করব? ভাই, এরা দুজনেই বেঁচে আছে। ওরা যদি বেঁচে থাকে তাহলে আমরা মরে যাব দিদি। তুই চিন্তা করিস না ভাই, আমি জানি জেদের সঙ্গে কি করতে হবে। নিয়ে যাও একে, আর যেন কোনোদিন একে এই গ্রামে না দেখতে পাই। এই ফোনটাও নিয়ে যাও, যাতে গ্রামের লোকেরা ভাবে যে মেয়েটা গ্রাম ছেড়ে পালিয়েছে। এবার শুধু গ্রামে কেন, পুরো জেলায় দেখা যাবে না। লালি, এ লালি, আয় বাইরে আয়, দেখ তোর পছন্দের জিনিস এনেছি। লালি, আরে কি হলো কি? তুমি কাঁদছো কেন? ওই লালি। কি হয়েছে মনোজ? লালি কোথায়? জয়বাবু, লালি বাড়ি থেকে পালিয়ে গেছে। কি বলছোটা কি? জয়বাবু, কালকে ওর সাথে যখন খেতে গেছিলাম তখন ও নিজের বন্ধু রাজুকে ওখানে ডেকেছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল, সেই জন্য আমি প্রতিবেশীদের কাছ থেকে খোঁজও নিয়েছি। কি খোঁজ করেছো তুমি? হ্যাঁ, ও তো শুধু বন্ধু, আর কিছু নয়। বন্ধুত্ব ভালোবাসাই বদলাতে সময় নেয় না। যদি তাই হতো ও প্রথমে আমাকেই বলতো। কি করে বলবো জয়বাবু? আমি জানতাম যে এখানে সমগোত্র ছাড়া বিয়ে দেওয়া হয় না। একই গ্রামের ছেলে মেয়েদের আমরা বিয়ে দিই না। হ্যাঁ, সেই ভয়ে হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর আমি সকালে উঠে দেখলাম ও বাড়িতে ছিল না। আমি রাজুর বাড়িতে গিয়েও খোঁজ নিয়েছি। রাজুর মা বলল যে ও কাল রাত থেকে বাড়ি ফেরেনি। না, আমার লালি এসব কিচ্ছু করতে পারে না। আমি এখনই পুলিশে রিপোর্ট করব। মাথা খারাপ হয়ে গেছে তোমার? পুলিশে যাবে? আরে লালি নিখোঁজ হয়নি, বাড়ি থেকে পালিয়েছে, বুঝেছো? আরে তোকে তো ফোনটা ফেলে দিতে বলেছিলাম। ভুলে গেছিলাম ভাই। ভুলে গেছিস? এদিকে দে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কে তুমি? আমাকে এখানে আটকে রেখেছো কেন? আমি বাবার কাছে যেতে চাই। না, ছাড়ো না। মাইরি বলছি, একদম মাখনের মতো, ছুলেই যেন ডেবে যাবে। ছাড়ো, ছাড়ো আমাকে, কাছে আসবে না, আমি বলে দিচ্ছি কিন্তু। আরে চিৎকার করছিস কেন? ক্লান্ত হয়ে যাবি, তোরই কষ্ট হবে। আর তোকে তো এখানে বাঁচানোর মতো কেউ নেই। এবার তো তুই এখান থেকে সেদিনই বাইরে যাবি যেদিন তোকে বিক্রি করা হবে। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও।
দাঁড়া দাঁড়া, লালি কোথায়? কোথায় লালি? আমি বল, কি করে জানবো? বল আমাকে। আমায় কেন মারছো? আরে আমি কোথায়? কিছু করিনি। কোথায় লালি? আরে কি আমার হলো? মেয়েকে কোথায় লুকিয়ে আরে রেখেছিস? কথা শোনো, বল, কথা শোনো বল। আমার। আমি কিছু করিনি। আরে আমাকে কেন মারছো? আমি কিছু করিনি, সত্যি আমি তোকে বলছি। প্রাণে মেরে আরে, ফেলবো, মেরে কেন মারছো? ফেলবো। বল, আরে, মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কেন করছো বল, এরকম? বল। আরে কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন বলছি। কি হচ্ছে? কি হচ্ছে এখানে? স্যার, এ আমার মেয়ে লালিকে ভাগিয়ে নিয়ে গেছে। আরে, আমি একে আরে। মেরেই ফেলবো। এক মিনিট, আমার কথা শুনুন। ও কিছুক্ষণ আগেই পুলিশ স্টেশনে গিয়ে আপনার মেয়ের মিসিং রিপোর্ট লিখে এসেছে। আর ওকে আমি বলেছিলাম যে বাড়ি যেতে। আমি দেখছি। কাকা, লালি আমার ছোটবেলার বন্ধু। আমি শহরে গিয়েছিলাম ফর্ম ফিল আপ করার জন্য। মা ফোন করে বলল যে লালি নাকি মিসিং। আমি ফিরে এসেই ওর মিসিং রিপোর্ট করাতে গিয়েছিলাম। আর এই রিপোর্ট আপনার লেখানো উচিত ছিল, কারণ আপনি হলেন লালির বাবা। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। স্যার, আমার মনে হয়েছিল মেয়ে পালিয়ে গেছে বাড়ি থেকে। পুলিশের রিপোর্ট লেখাতে লজ্জা করছিল স্যার। কাকা, সামলাও নিজেকে, পাওয়া যাবে লালিকে। শঙ্করলাল বাবু, লালিকে শেষবারের মতো কে দেখেছে? স্যার, আমার বউ আর আমার শালা। ও আমার বন্ধু। আমার সঙ্গে দেখেছো মানে এটা নয় যে আমার সাথে পালিয়ে গেছে। দেখো, এসব বাজে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। স্যার, আমি আপনাকে সব সত্যি সত্যি বলছি। কাল সন্ধেবেলায় লালি মন খারাপ করে বসেছিল আর ফোনে কার সঙ্গে যেন কথা বলছিল। আমি ভাবলাম রাজুর সাথে কথা বলছে হয়তো, কিন্তু হয়তো রাজুর সাথে কথা বলছিল না। সকালে উঠে দেখলাম লালি নিজের ঘরে ছিল না, বাড়ির কোথাও খুঁজে পাইনি ওকে। দীপক, লালির ফটো আর ডিটেলস নিয়ে নাও আর প্রত্যেকটা থানায় পাঠাও। স্যার, স্যার, এই মহিলা মিথ্যে বলছে। লালির কারোর সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল না। ও আমাকে এটা বলেছিল ওর বাবা যাকে বলবে ও তাকেই বিয়ে করতে রাজি। আমারও ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। দীপক, লালির ফোন ট্রেস করো। দেখো, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি বাবার কাছে যেতে চাই, আমি বাবার কাছে যেতে চাই। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এই সুন্দরী, তোর মনে হয় খুব খিদে পেয়েছে, তাই না? এই নে, খাবার খেয়ে নে। নে, মুখ খোল। আমাকে যেতে দাও। আচ্ছা, তোকে কি করে ছেড়ে দিব তো আমি? তোকে তো এখনো ভালো করে ছুঁয়েও দেখিনি আর চেখেও দেখিনি। এই সুন্দরী, ছাড়ো না, ছাড়ো। আরে বাহ রানা, এই ক্যামেরাটা তো দারুণ জিনিস। এটা যদি সব বেডরুমে লাগানো যায় তাহলে ভালো রোজগার হবে। বাহ দিদি, তোমার মাথা তো দেখছি কম্পিউটারের থেকে বেশি স্পিডে যাচ্ছে। সেই জন্যই তো এত বড় ব্যবসা সামলাচ্ছি। আচ্ছা বল, বাগানের সব ফুল বিক্রি হয়ে গেছে? আর 2-3টে বাকি আছে। আর এই যে নতুন। এ তো কালই এসছে। হ্যাঁ দিদি, কিন্তু একে যদি বেশি দিন ওর কাছে রাখা হয় তাহলে এই কলিটাও নষ্ট হয়ে যাবে। প্রণাম ম্যাডাম। বলুন, কি সেবা করব আপনার? কিছু ক্রোশ দূরে একটা গ্রাম থেকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে। এই যে তার ফটো। ম্যাডাম, আপনি তো এখানে অসহায় মেয়েদের আশ্রয় দেন। দেখবেন যদি আপনি এর কোনো খবর পান তাহলে। খুব মিষ্টি মেয়েটা, জানিয়ে দেবো যদি কোনো খোঁজ খবর পাই। নমস্কার।
আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার কাছে যেতে চাই। খুব মজা নিচ্ছিস তাই না? না 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 না, আমি তো শুধু ওর ভয় কাটাচ্ছিলাম, যাতে নিলামির পরে কাস্টমারের সঙ্গে আজে বাজে কিছু না করে। আমি আমার বাবার কাছে যেতে চাই। মুখটা বন্ধ করে দে। না, আমাকে ছেড়ে দাও। না। আমা, পরের বার পুরোটা কেটে দেব। কতবার বারণ করেছি, আমাদের বাগানের ফুল ছেঁড়ার জন্য নয়, বিক্রি করার জন্য। তুই তো কথাই শুনিস না। ভুল হয়ে গেছে আম্মা। এরপরে আর ভুল করার মতন জায়গায় থাকবি না তুই। তুই জানিস আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি। হ্যাঁ রানা, নিলামির ব্যবস্থা কর। পুলিশ এ বিষয়ে মাথা ঘামানোর আগেই ওর ব্যবস্থা করে দে। লালি মনোজের হাত থেকে তো বেঁচে গেছিল, কিন্তু তারপর সে মনোজের থেকেও বেশি ভয়ঙ্কর আর নোংরা মানুষের হাতে পড়ে গিয়েছিল, যারা তাকে কিনে নিয়েছিল আর তাকে বিক্রি করবার পরিকল্পনা করছিল। হ্যাঁ, নিলামে তুলে বিক্রিত জিনিসপত্র করা হয়, কিন্তু মানুষ নিয়ে কেনাবেচা করার এই অন্যায় কাজ বহু দিন ধরে আমাদের সমাজে চলে আসছে। দাস প্রথা, যেখানে মানুষকে কাজের জন্য বিক্রি করা হয়। দাস প্রথা তো এখন আর নেই, কিন্তু হিউম্যান ট্রাফিকিং আজও আছে। এই মেয়ে কেনাবেচা করার ব্যবসা পৃথিবীর অন্যতম বড় ব্যবসা, যেখানে তাদের যৌনদাসী বা জিনিসপত্র হিসাবে বিক্রি করা হয়। আসুন দেখা যাক, লালি কি এই ব্যবসার জালে ফেঁসে যাবে, নাকি এখান থেকে পালিয়ে বেরোতে পারবে। দীপক, স্যার, আইটি সেলকে বলো যে কল রেকর্ড যেন এখনই পাঠায়। স্যার উনি 2-3 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন এরকম উনি বলেছেন। কিন্তু স্যার প্রতিবেশী গ্রাম থেকে কেউ অলোক বর্মার মিসিং রিপোর্ট লিখিয়েছেন। তো স্যার আপনার কথা মতো আমি বিমলার মনোজের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। অলোক হলো বিমলার প্রথম স্বামী, আর অলোক বর্মার নাম্বারটাও আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার শেষবার নিজের গ্রামেই দেখা গিয়েছিল। স্যার আমি আর কি করে জানবো যে ওই বদমাইশ লোকটা মরেনি? স্যার ও মাতাল একটা, নেশা করতো, আমাকে মারধর করতো সব সময়, আমাকে ভয় দেখাতো, হুমকি দিত, আমার থেকে টাকা নিয়ে নিয়ে যেত। স্যার ও এখানেও এসেছিল টাকা চাইতে। তুমি আজ পর্যন্ত বলনি কেন এসব? কি বলবো বলো? তোমাকে আমি আমার কষ্টের কথা বলতাম নাকি তোমার মেয়ের কথা বলতাম বলো? মনোজ বাবু, আপনি এরকম চুপ করে আছেন? স্যার ও আর কি বলবে, ও তো বাড়িতেই ছিল না যখন অলোক এসেছিল, ও তো খেতে গেছিল লালির সাথে, তাই স্যার ও কিছুই জানে না। স্যার আপনি ওই মাতালটার ব্যাপারে এত জিজ্ঞেস করছেন কেন? স্যার আমাদের মেয়েটা নিখোঁজ, কে জানে কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। স্যার দয়া করুন স্যার, ওকে খুঁজে আনুন। একেবারে কচি ফুল, অনেকদিন পরে এরকম একটা পেয়েছি। ভালো টাকা পাবো। সুন্দর করে ড্রেস বানিয়ে দিস, একেবারে পরীর মতন যেন লাগে। ওকে দেখলেই বুড়োরা যেন যৌবন ফিরে পায়। আরে আমি কি কোনোদিনও খারাপ ড্রেস বানিয়েছি? কোমর যেন দেখা যায়, আর ব্লাউজ একদম লো কাট। তুমি চিন্তা করো না তো, এত এমন বানাবো তুমিও দেখতে থাকবে। স্যার আমার মেয়েকে ওখানে পাবো তো? শঙ্করলাল বাবু, আপনার মেয়ের ফোনে লোকেশন ওখানেই দেখাচ্ছে, আর লালি যদি ওখানেই থাকতো তাহলে কৌশল্যা ম্যাডাম অবশ্যই ফোন করতেন। চলুন গিয়ে দেখা যাক। আসুন ইন্সপেক্টর, কি সেবা করব আপনার? আসলে ম্যাডাম, কোথায় আমার মেয়ে? আমার মেয়ে কোথায়? আস্তে আস্তে। ইনি কে? উনি লালির হ্যাঁ, ঠিক বাবা। আছে।
লালির ফোন ট্রেস হয়েছে। 3 রাত আগের লোকেশন শেষবারের মতো এখানে দেখাচ্ছে। কি? এটা কি করে সম্ভব? এখানকার প্রত্যেক মেয়ের খোঁজ আমার কাছে থাকে। গত 3 রাত ধরে তো কেউ এখানে আসেনি। কিন্তু ম্যাডাম, ফোনের লোকেশন মিথ্যে হয় না। অপদার্থ, আগে কেন বলিসনি? কি বলেনি ম্যাডাম? ইন্সপেক্টর, 3 দিন আগে বাবলু এসেছিল। গ্রামের সাধারণ চোর, চুরির ছোটখাটো জিনিসপত্র এখানে বিক্রি করে। মোবাইল দেখাতে এসেছিল, কিন্তু রানা ওকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। স্যার, আমি এই বাবলুর খবরটা খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ, স্যার, আমার কেন যেন মনে হচ্ছে আমার মেয়ে এখানেই আছে। লালি, 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 লালি। ম্যাডাম, বেচারা বাবাটাকে নিজের মেয়েকে খোঁজার সুযোগ দিন একটা। পুরো বাড়িটা খুঁজে দেখতে দিন, শান্তি পাবেন উনি। তাহলে খুঁজি। লালি, চলো। লালি, দীপক, স্যার, ওইদিকে দেখো তাড়াতাড়ি। লালি, 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 এটাকে খোলো। শঙ্করলাল বাবু, দেখুন এখানে তো কিছুই পেলাম না। স্যার, এই দিকটা দেখুন একটু। হ্যাঁ, চলুন চলুন। লালি, 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 পিছনটা দেখো। যাক, ভালো হয়েছে। মনোজ আগেই খবর দিয়েছিল পুলিশ আসছে, আর আমরা সবকিছু পরিষ্কার করে দিয়েছি। আরে আরে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। আরে তাড়াতাড়ি কাজ শেষ কর, পুলিশ এক্ষুনি চলে আসবে। ডেকে ফেল। ইন্সপেক্টর, কিছু পেলেন? না, কিন্তু এগুলো সব আনাজ দানে পেয়েছি। জনতার সেবা করি তো আমি। চলো। দাদা, আমি বলেছিলাম না আপনার মেয়ে এখানে আসেনি? চলুন শঙ্কর বাবু। এগুলো সব আনাজ দানে পেয়েছি। দীপক, এই এনজিও আর ম্যাডামের উপর নজর রাখো। ওকে স্যার। লালি ওনার কাছেই আছে, ওনার গাড়িতে জিপিএস লাগিয়ে দাও। ইয়েস স্যার। কিন্তু খেয়াল রেখো, সমস্ত কাজ খুব সাবধানে করতে হবে। ইয়েস স্যার। নাহলে লালির জীবন সংকটে পড়তে পারে। স্যার, এ তো অলোক। হলো ওটা? ইয়েস স্যার। শঙ্করলাল বাবু, আমার সন্দেহ সঠিক। আমি অলোকের ফোন নাম্বারও ট্রেস করেছিলাম, এবং ওর ফোন রাত্রে অন হয়েছিল এখানেই, আর তারপরে পেয়েছিলাম কানপুরের বাসে। আমি এটাও নোটিস করেছিলাম যে কেমন ভাবে আপনার শালা আপনাকে আরাম করতে বলে নিজেই ক্ষেতের আশেপাশে ঘোরাঘুরি করত। স্যার, তার মানে? তার মানে এটাই
যে আপনার স্ত্রী আর শালাই ওকে বেঁধে রেখেছে। আমার মেয়ে লালির সঙ্গে না জানি কি হয়েছে। শঙ্করলাল বাবু, নিজেকে একটু সামলান প্লিজ। অ্যারেস্ট করো ওদের, ধরো ওকে। আরে আপনারা আমাকে ধরছেন কেন? আমরা সবটা জানতে পেরে গেছি। জামাইবাবু আমরা নিরপরাধ। আমাদের বাঁচাও, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আমাদের ক্ষমা করে দাও, আমাদের বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। আসলে সেদিন লালি সবকিছু শুনে ফেলেছিল। এসব এসব কি হচ্ছে? কে উনি? আমি কে? আমি ওর স্বামী গো। দুজনে আমাকে মেরে পালিয়ে গিয়েছিল। এখন আমি এই দুটোকে কিছুতেই বাঁচতে দেব না। বাঁচতেই দেব না। তুমি না তোমার বাবাকে কিছু বলো না কেমন? আমি বাবার কাছ থেকে এসব লুকাতে পারবো না। আমি বাবাকে ফোন করি, বাবা পুলিশ ডেকে নেবে। কালি আর মনোজ মিলে লালিকে বিক্রি করে দিয়েছে। নিয়ে চলো ওদের। ওই নতুন ফুলটা কোথায়? ছাড়ো, ছাড়ো আমাকে। এই মেয়েদেরকে নেশার ইঞ্জেকশন দিয়ে দাও, যাতে ওখানে নাটক না করতে পারে। ঠিক আছে দিদি। ছাড়ো। বলো দীপক। স্যার, আমাদের ট্র্যাকিংটা সাকসেসফুল হয়েছে। ভেরি গুড। আমাকে লোকেশন শেয়ার করো, আমি পৌঁছচ্ছি। কিন্তু খেয়াল রেখো, ওদের ভয় দেখালেও হবে না এবং চেস করলেও হবে না। খুব সাবধানে ওদের পিছু করতে হবে, যাতে ওদের অপারেশন দেখতে পারি আমরা। আমাদের মেন টার্গেট ফাইনাল লোকেশনের রেড। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই জমকালো অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি জানি আপনাদের বয়স যাই হোক না কেন, মন থেকে আপনারা নবীন, আর তাই জন্য প্রত্যেক 3 মাসে আমরা আপনাদের জন্য আমাদের বাগান থেকে বেছে বেছে খুব সুন্দর ফুল নিয়ে আসি। ও সরি সরি সরি, ফুল তো দুটো, 3 নম্বর তো আগুনের গোলা। তাহলে আসুন, দেখুন। কেমন লাগলো? চলো শুরু হয়ে যাক। কৌশল্যা দেবী, এই সোনামণির জন্য 2 লাখ টাকা দেবো। খুব কম, খুব কম। এই 3 নম্বর ফুলের জন্য আমি 2.5 লাখ দেবো। না রতন বাবু, এটা আশা করতে পারিনি। এই 2 নম্বরের ফুলটা না দারুণ ম্যাসাজ করে, আর ইংলিশ তো পট পট করে বলে। তাহলে নিন, শুরু হয়ে যান। 4 লাখ। না 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 না, আরে মন খুলুন, আর তার সাথে সাথে পকেটও খুলুন। 4,50,000। না রতন বাবু, এটা ঠিক না। নিন নিন, বলুন বলুন, আরো বলুন। আরে এই ফুলটার জন্য আমি 5 লাখ টাকা দেব। এই তো, এই না হলে কথা। দামোদর বাবু, বাহ।
এই নতুন ফুল আজকের থেকে দামোদর শেঠের। দেখলি, আমি বলেছিলাম না এই নতুন ফুল অনেক টাকা এনে দেবে। ধরো ওকে। শঙ্করলাল বাবু, মেয়েকে সামলান, আমি বাকি লোকেদের দেখছি। চলো দীপক। বাবা, লালি, তুই ঠিক আছিস তো? ঠিক আছিস তো? তুই চাইতিস না তোর স্বামী তোর বাবার মতো হোক? এই রাজু আছে না, এ আমার থেকেও খুব ভালো। রাজু, দিদি তো সবসময় ঠিক কথাই বলেন। আর আমি জেলে আরো বেশি দাম দেব। আপনার খেলা শেষ, কৌশলা ম্যাডাম, নিয়ে চলো সবাইকে। চল যাচ্ছি তো আমি। গাড়িতে তোলো সবাইকে। লালি বেঁচে গেছিল, কিন্তু তার সঙ্গে যা হয়েছে সে সেটা কোনো দিনই ভুলতে পারবে না। মানুষকে মানুষ এই কারণেই বলা হয় কারণ তার মধ্যে মান এবং হুঁশ দুটোই থাকে। কিন্তু এরকম মনে হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনা চিন্তাগুলো স্থবির হয়ে যাচ্ছে। আমরা কিছু করার আগে এটা ভুলে যাই যে আমাদের কর্মের প্রভাব আমাদের সমাজ এবং আমাদের সামনের মানুষের উপরও পড়ে। অ্যাসিড অ্যাটাক ভিকটিম, রেপ ভিকটিম, লালির মতো মেয়েরা, আমরা তাদের বাঁচিয়ে তো নিই, কিন্তু এদের সারা জীবন ভয়ের কারণে গুটিয়ে থাকতে হয়। প্রয়োজন আছে এই সমস্ত কিছু বদলানোর, আর পরিবর্তন সব সময় শূন্য থেকেই শুরু হয়। আমাদের অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, আর লালিদের মতো ভিকটিমসদের একটা সুরক্ষিত পৃথিবী উপহার দিতে হবে। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের আজকের এই গল্প নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।